সুপ্রিয় দর্শক মন্ডল, আসসালামু আলাইকুম। অগ্নিঝড় ৭১ চ্যানেলে আপনাদের স্বাগতম। ১৯৭১ মহান মুক্তিযুদ্ধের গৌরবময় স্মৃতিচারণার ধারাবাহিকতায় আমরা আজকে এসেছি যশোর জেলার শার্শা উপজেলার একজন বীর মুক্তিযোদ্ধা জনাব ইয়াকুব সর্দার সর্দার ওপরে গোপাল। ওরফে গোপাল সর্দার, তার স্মৃতিচারণা আমরা শুনব। তো জনাব ইয়াকুব সর্দার, আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা প্রথমেই জানতে চাইব যে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়কালীন আপনি কিভাবে যুদ্ধে জড়িয়ে গেলেন বা কিভাবে অনুপ্রাণিত হলেন? আপনি তখন বয়সই বা কত ছিল? যদি শুরু করেন। আমার বয়স তখন ২৫ বছর ছিল। আপনি কি বিবাহিত ছিলেন? যে তখন কি বিবাহিত ছিলেন? না, তখন আমি বিবাহিত ছিলাম না। আচ্ছা। তা রোয়ানি বলে একটা 1 রেডিও, হুম। ওই রেডিও আমি প্রতিদিন যেয়ে শুনি। রেডিও শুনতে শুনতেই হঠাৎ আইয়ুব খানের কথা শুনলাম। আইয়ুব খান? হুম, ক্ষমতা ১ম নেয় আইয়ুব খান। হুম। এইবার রাত ৮টার খবরে ওই শোনার পরে শফিউল্লাহ আমাদের প্রধান কমান ছিল। শফিউল্লাহ বলল, তখন আপনি কোথায়? তখন আমি পাক সাহেব বাড়িতে না? বাড়িতে। তখন আমি বাড়িতে। আচ্ছা, বাড়িতে। তখনও তো যুদ্ধ শুরু হয়নি। না, যুদ্ধ শুরু হয়নি। হুম। যুদ্ধ শুরু হবে এই সবেমাত্র। হুম। তারপরে যখন সীমান্ত ওই পাঞ্জাবি হানাদার বাহিনী সমস্ত ক্যাম্পে আসার জন্যেই রেডি হয়ে গেল, তখন আমরা ২৫ জন ছেলে সাতটা থানা সাড়াতলা ক্যাম্পে প্রথম আমরা অ্যাকশন পার্টি করি। ওই অ্যাকশন পার্টির থেকে কিছু হাতিয়ার আমাদের দরকার, তাই ইপিআরের হাতিয়ার ছিল ২৫০। দুর্ভাগ্য, ওই হাতিয়ার উদ্ধার করার ১ ঘন্টা আগে পাঞ্জাবে সে হাতিয়ার উদ্ধার করে নিয়ে গেছে। ওহ! বিচুলিয়াটার ভিতরে ৩টে 303 রাইফেল ছাড়া ছিল। ওই ৩টে 303 রাইফেল নিয়ে আমরা ক্যাম্পে থাকলাম। বঙ্গবন্ধু অর্ডার দিল, যে যেখানে আছো লাঠি ছোটা নিয়ে যুদ্ধে প্রস্তুত হবা। ৭ই মার্চের ভাষণ। ৭ই মার্চের ভাষণ শুনে, এটা শুনছিলেন হ্যাঁ, রেডিওতে? হ্যাঁ, রেডিওতে শুনে তার পরদিন আমাদের কমান্ডার ছিল ডাক্তার আলমাস, আর বয়রায় মিজার হোদা সাহেব। উনি আমাদের ডাকলে, ডেকে কিছু গুলি দিলে। কোথায় ডাকলেন? বয়রা ক্যাম্পে ৮ নম্বরে ও, ডেকে ওরা কিছু গুলি দিলে। এটা কত তারিখের দিকে? মার্চ মাসের? মার্চ মাসের ২৬শে মার্চের পরে? ২৬শে মার্চের পরে। পরে। ও, ২৬শে মার্চের পরে আমরা এগুলো পালাম। ও। পানি সাড়াতলা ক্যাম্পে, ওখান থেকে সুবর্ণখানি সাদত বলে সে রাজাকারের সর্দার, তার বাড়িতে যেয়ে রাত্রে অপারেশন করে ৫০ রাউন্ড গুলি আর দোনালা একটা বন্দুক পাই। ওনাকে আমার ক্যাম্পে ধরে নিয়ে এসছিল, কিন্তু আমার কিছু আমলিকি নেতাকোতা যাওয়ার পরে তাকে আমি উদ্ধার করতে গিয়ে আমি চলে গেছিলাম। এইবারে বন্দুক নিয়ে এই কটা হাতিয়ার সপ্তাহ অন্তর ক্যাম্পে যাইতে হয়, হাতিয়ার ঠিক আছে কিনা। কিন্তু ওদিন কি কদিন তারিখ ছিল আমি জানা নেই, উনি চলে গেল। এবার বলছে পাঞ্জাবি আসছে।
এই ২ নালা বন্দুক আর এই ৫০ রাউন্ড গুলি নিয়ে আমি রওনা হই। তেপুরি গ্রাম হঠাৎই দেখি এক পাঁচিলের আড়ালে পাঞ্জাবি। আমি হঠাৎ পিছনে পুকুর ছিল, পুকুরের ওখানে চলে গেলাম আরো উপরে। চারিদিকে ফায়ারিং করি। করার পরে ৫০০ পাঞ্জাবি, ওদের কাছে আর গুলি নাই। এই গুলি করতে করতে বনমান্ধার বলে একটা বিল আছে, উপরে দেখা যায় শুকনো, নিচেই বোন। এটা কোন যুদ্ধের কথা বলতেছেন? হ্যাঁ, কোন জায়গার যুদ্ধ এটা? এই তো এই বিল কাঁটাতলার পাশে বনমান্ধার। ওখান থেকে ওদের বিলে লাভিয়ে মিটার হোদা উনি ৩ মাইল এরিয়া নিয়ে ঘুরে গাছের মাথায় দূরবীন দিয়ে দেখছিল। পরে শুনে যে ইয়াকুবকে ধরে নিয়ে গেছে পাঞ্জাবি। ইয়াকুব মানে আপনি? আমি সে ইয়াকুব আপনাকে ধরে নিয়ে গেছিল? না, শব্দ হয়ে গেছে, ও। ধরে নিয়ে গেছে। পরে শওকত আলী সাইকেলে করে নিয়ে যে ওনার কোথায় হাজির করলে উনি আসলো, এসে পাঞ্জাবের গুলি উপরে, আমার গুলির নিচে ২০ হাত দূর। তখন মিজার হোদা সাহেব দড়াম করে আমারটা মাথায় একটা থাবা দিয়েছিল। বেদব, তোমার জীবনের রিস্ক না দেখে তুমি যুদ্ধ করে দিয়েছো? এখানে তোমার হাত বাড়িয়ে ধরে নিয়েছো, পিছনে পানি, হাত দিলে গুলি করছো, করেছো কি? তখন উনি আমাকে বিশ্বাস করে রাখে। তার ৩ দিন পরেই ছুটিপুর গলহারি পাঞ্জাবির সাথে আর ওই বিয়ার আমাদের সাথে চরম ফায়ারিং হয়। ৩-৪ ঘন্টা ফায়ারিংয়ের পরে হোদা সাহেব, মেজর হোদা অজ্ঞান হয়ে গেল। আমি তার কাঁধে করিয়ে আর ওই হাতিয়ার ২ পাশে কাঁধে করে ওখান থেকে ৩ মাইল রাস্তা আমি বয়রায় হাজির হই। কাঁধে করে? কাঁধে করি। কোন জায়গা থেকে? গোয়ালহাটি থেকে ৩ মাইল যাচ্ছে বয়রা, বয়রা ক্যাম্প। ওটা ইন্ডিয়ার ভিতরে ক্যাম্প। ওই ক্যাম্পে নিয়ে যাওয়ার পরে জ্ঞান হইল, হলিবত আমার আনলোকে তৈলে একবার গোপাল, তাকে ডাকো। আমি যে ছেলে দিলাম দিয়ে উনি আমাকে বাধা করে ধরে ধরে বলে, ইয়াকুব, আজ থেকে তুমি আমার ছোট ভাই। ও, তাই বললেন? ও, উনি ওখান থেকে আমার ছোট ভাই হিসেবে ভালোবাসত। এবং ব্যক্তিগতভাবে খুবই চিনতো নিশ্চয়ই, তাই না? তার আগে চিনত। ও, আপনার নামেই চেনেন, হ্যাঁ, চিনতেন। আমার নামে চেনে। তা উনি অজ্ঞান হয়ে গেছিলেন কি প্রেক্ষাপটে মানে? ফায়ারিং হচ্ছে, হ্যাঁ। ওই পাঞ্জাবি অ্যাটাক করেছে, উনি গুলি করতে করতে অজ্ঞান হয়ে গিয়েছে। কোনো গুলিবিদ্ধ হয়েছিলেন না? না না না, এমনি অজ্ঞান হয়ে গিয়েছে ফায়ারিং করতে করতে। ফায়ারিং করতে করতে অজ্ঞান হয়ে গেলেন? হ্যাঁ, ও, মিজার হোদা যেখানে এই পেট্রোলে যাবে আমাকে নিয়ে যাবে। তারপরে মিজার হোদা বললে, এইভাবে তো তোমাকে রাখলে হবে না। ৫ মাস যুদ্ধর পরে মিজার হোদা বলে, একে আমি ট্রেনিংয়ে পাঠাবো পারবে। তার আগে আপনি কোনো ট্রেনিং করেননি? না, কোনো ট্রেনিংই তার করেননি? কোনো ট্রেনিং করিনি। ওই টেম্পোরে হাতে হাত দিয়ে আমি যুদ্ধ করেছি। ও, এইবার উনি ট্রেনিং ছাড়াই যুদ্ধ হ্যাঁ, করতেছেন? ট্রেনিং ছাড়াই আমি যুদ্ধ করেছি। অস্ত্র চালনা? হ্যাঁ, এসব আমি চাল করেছি। এবার আমার সাথে ২৫ জন রেডি হইল। প্রথম আমি বয়রা আন্ডারে ইয়ুথ ক্যাম্পে ছিলাম, এটা কোথায়? চাপাবাড়ি ক্যাম্প। চাপাবাড়ি, ভারত? চাপাবাড়ি ক্যাম্পের থেকে হুম। আমি যাই বারাকপুর আর্মি ক্যাম্প। চাপাবাড়ি ক্যাম্পে কতদিন ছিলেন? চাপাবাড়ি ক্যাম্পে আমি ছিলাম ১.৫ মাস। ১.৫ মাস? কারা ট্রেনিং করাতো? ট্রেনিং করাই তো ওখানে মিজার ওই ক্যাপ্টেন হোদা, ওই মনে আসছে না। বাংলাদেশেরই ক্যাপ্টেন? না না, ইন্ডিয়ান। ইন্ডিয়ান? ও আচ্ছা। মুখার্জি, ক্যাপ্টেন মুখার্জি। ক্যাপ্টেন মুখার্জি।
উনি ট্রেনিং করাইতো আমাদের। আপনাদের ট্রেনিং এর মাঝে কোনো বাংলাদেশের কোনো রাজনৈতিক নেতা বা কেউ যেত না? হ্যাঁ, যেত। কেউ গিয়েছিল এরকম কোনো এমপি রফিকুল ইসলাম গিয়েছিল, বয়রা ওই সাতটা থানায় হ্যাঁ, রবি সর্দার দেখতো এমপি, আচ্ছা, আচ্ছা। আমাদের সাথে মাঝে মাঝে দেখা করতো। ও এবার ওখান থেকে আমার অর্ডার হয়ে গেল ট্রেনিং দিতে। আসামের পাশে, বিহারের পাশে কাকলিয়া ক্যাম্প।